ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 12, আমি তোমাদের ডেফিনিট ইন্টিগ্রাল শুরু করে ফেললাম, কারণ ইনডেফিনিট ইন্টিগ্রেশন আমি শেষে করে দিয়েছি। তোমার হচ্ছে লাস্ট বোধহয় স্পেশাল ফর্মস অফ ইন্টিগ্রালস এর 20 পার্ট 20 আর কি, পার্ট 20 পাঠদান পর্যন্ত শেষ করে দিয়ে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে আমি এখন ডেফিনিট ইন্টিগ্রেশন শুরু করব। তা ডেফিনিট ইন্টিগ্রেশন শুরু করার আগে আমি তোমাদের পার্ট 20-তে একটা অঙ্ক করে দিয়েছিলাম, তার শেষ দিকে দেখবে সামান্য একটু ভুল গেছিলো। সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। এইরকম দেখবে যে অঙ্কটা যখন আমি শেষ করলাম, তার একটা দুটা তিনটা লাইন, 1 2 3, এই 3 লাইন থেকে এইখান থেকে একটু সামান্য ভুল আর কি, যেটা ঠিক এই যে 35/36টা এর সঙ্গেও গুণ হবে, এর সঙ্গেও গুণ হবে। এখানে বোধহয় এটার সঙ্গে গুণ করে দিয়েছি, কিন্তু এটার সঙ্গে গুণটা দেখানো হয় নাই। সেটা তার হতে পারে না। এই 35/36টা কি, এই 35/36টা হচ্ছে এরও সঙ্গে গুণ হবে, এরও সঙ্গে গুণ হবে, এবং সেটা বোধহয় ওখানে পড়া হয় নাই, অথবা স্টেপ জাম্প করতে গিয়ে কোনো কিছু একটা ভুল ভ্রান্তি হয়ে গেছে। আমি দেখলাম শেষ দিকটা ভিডিওটার কোথায় জানি একটা ভুল করে ফেলছি। তো আমি চিন্তা করে দেখলাম যে আমি এটা পরে ভালো করে আর একবার লিখে দেখিয়েই দেবো যখন, তখন আর ওখানে কী ভুল হয়েছে না হয়েছে খুব ভালো করে লক্ষ্য করে নেই, তবে ভুল একটা হয়েছে, এটা পরিষ্কার আর কি। তাহলে এই 35/36টা এর সঙ্গে গুণ হবে, এর সঙ্গে গুণ হবে, এখানে -35/36 আসবে। আর এইখানে দেখো, আমরা জানি log e⁻x = x হয়, log e⁻x, কারণ বেসটাও তো থাকে, কাজে বেসটা যদি থাকে, এখানে ইন্টিগ্রেশনের ব্যাপারে, ইন্টিগ্রেশন বলো ডিফারেন্সিয়েশন বলো, এখানে ওই তোমার লগের বেস ছাড়া অন্য কোনো বেসের লগের কিন্তু কারবার নেই। কাজেই এখানে লগারিদম মানে হচ্ছে বেসে লগারিদম। তো লগারিদম বেশ কয়েক ধরনের লগারিদম ব্যবহার করা হয়, একটা বেসের, একটা 10 বেসের, ইত্যাদি ইত্যাদি তোমার কি ব্যবহার করা হয়, কিন্তু এখানে আমাদের বেস ছাড়া অন্য কিছু নেই আর কি। তাহলে বেস থাকলে বেস, তাহলে log of e⁻x টু দি বেস তাহলে সেটা কত হবে, সেটা x হয়ে যাবে। x হয়ে আবার এই 35/36 হবে, এটা গুণ হবে, এই গুণটাই বোধহয় আমার বাদ গেছে আর কি, একটু ভালো করে দেখে নিই। তারপরে এটা যথারীতি এটা এখানে একটা x আসলো, এখানে একটা x যুক্ত রাশি, আর এখানে প্রথম থেকেই একটা x যুক্ত রাশি ছিল। দুটা যদি যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ তো না, এটা তো এটাও বিয়োগই আর কি, মাইনাস মাইনাস, দুটোই প্লাস করবে, মাইনাস চিহ্ন থাকবে, তাতে 54/36 আসবে, কাটাকাটি করলে 3/2 আসবে, কারণ এটা হচ্ছে তোমার 18 দিয়ে কাটাকাটি যাবে, 3 18 54, 18 2 36, এই হচ্ছে তোমার 3/2, -3/2x, আর প্লাস হলো 35/36 log of 9e⁻2x - 4 প্লাস c। আরও অনেক কিছু এখান থেকে করা যেতে পারে। তা আমার মনে হয় বোধহয় তোমাদের বইয়ের উত্তরটা এই পর্যন্তই আসে বলে আর আমি কিছু এখানে করতে যাইনি। যাজ্ঞা, তাহলে তোমার পাঠদান তোমার 20, অর্থাৎ ভিডিও 20-র যে শেষ দিকে ভুল ত্রুটিটুকু ছিল সেটুকু আমি তোমাদের বলে দিলাম। এবার ওখানে একটু যখন ভিডিওটা দেখবে তখন দেখবে যে ওই জায়গাটা একটু ভুল ভ্রান্তি রয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি ডেফিনিট ইন্টিগ্রাল। আসলে ডেফিনিট ইন্টিগ্রাল থেকেই ইন্টিগ্রেশনের ধারণা শুরু, এবং সেটাই ইন জেনারেল করতে গিয়ে, ডেফিনিট থেকে ইন জেনারেল করতে গিয়ে সেটা দেখা গেছে যে ইন্টিগ্রেশন প্রক্রিয়াটাই একটা হচ্ছে কি, প্রক্রিয়াটাই ডিফারেন্সিয়েশনের একটা উল্টো প্রক্রিয়া। তাহলে আমরা ইচ্ছে করলেই আমরা ওইখান থেকেই শুরু করতে পারি, এবং শুরুটা আমরা ঠিক ওইখান থেকেই করেছি। আমরা কিন্তু এতদিন ইন্টিগ্রেশন বলতে কি বুঝেছি, ইন্টিগ্রেশন বলতে বুঝেছি আমরা ডিফারেন্সিয়েশনের একটা বিপরীত প্রক্রিয়া। যেমন খুব ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে যদি তোমাদের বোঝানো যেতে পারে বিষয়টা, তাহলে হচ্ছে যেমন ddx অফ sin x = cos x, দেখবে যে ফর্মুলা আছে ইন্টিগ্রেশন cos x dx = sin x, একদম পরিষ্কার আর কি। তারপরে হয়তো তোমার ddx অফ tan x = কত আছে, sec² x, এইখানে ইন্টিগ্রেশনে দেখবে ইন্টিগ্রেশন sec² x dx = tan x tan x আছে। তাহলে পরিষ্কার বোঝাই যায় যে আমরা এতদিন ধরে যে ডিফারেন্সিয়েশনটা করে আসতেছিলাম, সে অর্থাৎ ইনডেফিনিট ইন্টিগ্রেশন যেটাকে আমরা বলছি, সেটা ছিল একদম কি, যে ডিফারেন্সিয়েশনেরই একটা বিপরীত প্রক্রিয়া। ডিফারেন্সিয়েশনের রেজাল্টটা যা আসে তাকে ইন্টিগ্রেশন করলে আমরা যে ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করতেছিলাম সেই ফাংশনটাই আমরা খুঁজে পেতাম। কিন্তু এখানে এই যে ডেফিনিট ইন্টিগ্রেশনে এসে
আমরা ওখানে দেখছিলাম যে তোমাদেরকে বলা ছিল যে এই যে ইন্টিগ্রেশন চিহ্নটা আমরা ব্যবহার করছি, এই যে ইন্টিগ্রেশন চিহ্নটা আমরা ব্যবহার করি, এই যে এরকম চিহ্নটা ইন্টিগ্রেশন, আর হচ্ছে এখানে ফাংশনটা থাকলো আর কি থাকলো, ডিএক্স থাকলো। আমরা তখনই তোমাদের বলে দেওয়া ছিল যে এই যে এই তোমার ইন্টিগ্রেশনের চিহ্নটা এটা এস অক্ষরেরই একটা ইলংগেটেড ফর্ম। এস অক্ষরটাকে মনে করো, এস অক্ষরটাকে আমরা যেন একটু লম্বা করে এরকম করে দিয়েছি আর কি। তার মানে কি, এস কথাটা আসলো কোথা থেকে? এখানে এস কথাটা আসতেছে সাম থেকে, অর্থাৎ তোমার কি যোগফল থেকে। এইবার দেখবে যে এখানে আমরা টুকরো কিছু জিনিসের যোগফলের সমাহার আমরা এইখানে এই তোমার ডেফিনিট ইন্টিগ্রেশনে দেখতে পাবো। আচ্ছা, তাহলে এখানে দেখি আমরা সাধারণত ফাংশনগুলোকে আমরা সাধারণত এইরকম করেই চিহ্নিত করি, y ইজ ইকাল টু এফ এক্স। এখন এই এফএক্সটা বিভিন্ন ধরনের হতে পারে। কোথাও হয়তো তোমার হয়তো একটা 2x+1 আছে, কোথাও হয়তো যে এফএক্স ইজ ইকাল টু এক্স স্কোয়ার আছে, কোথাও হয়তো এফএক্স ইজ ইকাল টু x² + 1 আছে, কোথাও হয়তো তোমার কি এফএক্স ইজ ইকাল টু x³ + x² বিভিন্ন ধরনের থাকতে পারে আর কি। সেই জন্য আমরা এইগুলোকে ইন জেনারেল আমরা এগুলোকেই বলি এফএক্স আর কি, তোমার কি এফএক্স। আচ্ছা, তাহলে আবার এই যে y ইজ ইকাল টু এফএক্সটা আমি লিখেছি, এখানে একটা y ইজ ইকাল টু এফএক্স সবসময় দেখবে যে এদের কিছু গ্রাফ পাওয়া যাবে, যেমন এইটারও গ্রাফ পাওয়া যাবে। এটার গ্রাফ কীরকম হবে? এটার গ্রাফ হবে একটা স্ট্রেট লাইন। এইটার গ্রাফ কীরকম হবে? এইটার গ্রাফ হবে তোমার একটা তোমার কি বলবো, তোমার ইলিপস হবে, তোমার ইলিপস হবে না, কী হবে, প্যারাবোলা হবে। এইটার গ্রাফ। তারপরে যদি তোমার এইরকম তোমার যদি থাকতো, না এটা তবে প্যারাবোলা হবে, এগুলো প্যারাবোলা হবে বিভিন্ন ধরনের। অর্থাৎ এই দিক থেকে এসে সমস্ত এইটাই শুধু স্ট্রেট লাইন হবে। আর এইগুলোতে আমরা সবগুলোতে কী পাবো? কার্ভ পাবো। কার্ভ মানে কি, হয়তো কোনোটার আকৃতি এইরকম, কোনোটার আকৃতি এইরকম, কোনোটার আকৃতি হয়তো এইরকম, কোনোটার আকৃতি এইরকম কতগুলো কার্ভ পাবো। তাহলে সেই ধরনেরই একটা কার্ভ আমি ধরে নাও, এখানে আমি ধরে নিয়েছি y ইজ ইকাল টু এফএক্স। যে লেখচিত্রটা আঁকা আছে এখানে লেখচিত্রটা আঁকা আছে, সেটা হচ্ছে y ইজ ইকাল টু এফএক্স। এইটা হচ্ছে লেখচিত্রটা। অর্থাৎ এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা y এর মানগুলো পেয়েছি। এই যে দেখো, এখানে লক্ষ্য করো, মানে এক্স এর মানটা এইখানে ছিল a, এইখানে এই যে দেখো এক্স ইজ ইকাল টু এ, এখানে কোথাও না কোথাও এক্স ইজ ইকাল টু এ, কোথাও এখানে বোধহয় লিখি নেই, এটা লেখা আছে না, আছে। এই যে এক্স ইজ ইকাল টু, এই বিন্দুটা হচ্ছে এক্স ইজ ইকাল টু এ, আর পরে বলছি ওটা এক্স ইজ ইকাল টু এ, এবং এইটা এক্স ইজ ইকাল টু এ এর জন্য এই যে দৈর্ঘ্যটা ওয়াইটা হচ্ছে এফ এ, ওয়াইটাকেই আমরা বলবো এফ এ। এখানে যেমন এক্স ইজ ইকাল টু এ প্লাস এইচ, তাহলে এই দৈর্ঘ্যটাকে আমরা এই যে দৈর্ঘ্যটাকে এটাকে ওয়াইটাকে বলবো এফ অফ এ প্লাস এইচ। আবার এই বিন্দুটাকে বলা আছে ওটা যে এক্স ইজ ইকাল টু এ প্লাস 2h, তাহলে এই যে তার জন্য যে ওয়াই এর মানটা পাচ্ছি, তার তোমার মান আমরা বলবো এফ অফ এ প্লাস 2h, এইরকম করেই বলবো আর কি। অর্থাৎ তোমার এক্স এর একটা নির্দিষ্ট মানের জন্য ওয়াই এর মান, এক্স এর একটা নির্দিষ্ট মানের জন্য ওয়াই এর মান, এক্স এর একটা নির্দিষ্ট মানের জন্য ওয়াই এর মান, এইরকম করে এক্স এর একটা নির্দিষ্ট মানের জন্য ওয়াই এর মান, এগুলো কিন্তু সব ওয়াই এর মান। এই যে এফ বি লিখে, এই যে তোমার এফ বি আমি লিখেছি, এফ এ প্লাস, এগুলো হচ্ছে সবগুলো ওয়াই এর মানটা করে। তাহলে এক্স এর মান ওয়াই এর মান, এই করেসপন্ডিং এক্স এবং করেসপন্ডিং ওয়াই, করেসপন্ডিং এক্স করেসপন্ডিং ওয়াই, এই করে আমাদের কি হবে, এই বিন্দুগুলো যুক্ত করে আমাদের গ্রাফটা তৈরি হবে। এখন এইখানে এই গ্রাফটার মধ্যে এখন হঠাৎ করে কেউ যদি প্রশ্ন তোলে যে আচ্ছা এইখানে এক্স, মনে করো এই বিন্দুতে এক্স ইজ ইকাল টু এ, আর এই বিন্দুটা হচ্ছে এক্স ইজ ইকাল টু বি, তাহলে এই টোটাল ইয়েটা কি হচ্ছে, ইন্টারভ্যালটা কত হচ্ছে? এই যে এইখান থেকে, এই যে আমি এখানে লিখে রেখেছি দেখো, এই যে বি মাইনাস এ, এই যে এইখান থেকে এই পর্যন্ত ইন্টারভ্যালটা। এবারে এইখানে এক্স ইজ ইকাল টু এ হলে এখান থেকে এই পর্যন্ত এ, আর এক্স ইজ ইকাল টু বি এখানে বলছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত বি, তাহলে এই ইন্টারভ্যালটা কত হয়? এ থেকে বি পর্যন্ত, এই যে বি মাইনাস এ হবে, মানে টোটাল দৈর্ঘ্যটা। এখন কেউ একজন প্রশ্ন তুললো যে তাহলে এই অংশটার ক্ষেত্রফলটা কত হবে? এই যে আমি লিখে রেখেছি এ বি সি ডি, এই যে
তো এর ক্ষেত্রফলটা যদি আমি বের করতে যাই এখানে, সেই ক্ষেত্রফলটা না আয়তক্ষেত্র, না বর্গক্ষেত্র, না তোমার বৃত্ত, না বা অন্য ধরনের কিছু নিয়মিত আকারে, অর্থাৎ যাদের আমরা বিভিন্ন ফর্মুলার সাহায্যে আমরা কি করতে পারি, যার তোমার ক্ষেত্রফলটা আমরা বের করতে পারি, মানে সেখানে কতটুকু জায়গা আছে সেটা আমরা বের করতে পারি। কিন্তু এটা কোনোটার মধ্যেই পড়ে না, এইদিকে নয়, ঠিক আছে, এদিকে বেশ পাচ্ছি একটা স্ট্রেট লাইন আছে, এদিকেও স্ট্রেট লাইন আছে, এদিকেও স্ট্রেট লাইন আছে, কিন্তু এইটা তো স্ট্রেট লাইন না। এটা যদি স্ট্রেট লাইন হতো তাহলে তো কোনো কথাই ছিল না, তাহলে তো কি ত্রিভুজ পেয়ে যেতাম, কিন্তু এটা তো ত্রিভুজও নয়। বিষয়টা হচ্ছে এই যে ক্ষেত্রফলটা বের করতে গিয়েই আমাদের মানে তোমরা কি ওই ডেফিনিট ইন্টিগ্রালের ধারণাটা পাবো। তাহলে এখানে কিভাবে আমরা বলতে চাইলাম যে এ থেকে বি পর্যন্ত, এই যে এটাকে কোনো ফর্মুলার সাহায্যে যখন করাই যাবে না, তখন আমরা তবুও একটু চেষ্টা করি, দেখি কিভাবে একে মানে করা যায়, একে ট্যাকেল করা যায় বা এটাকে সামাল দেওয়া যায়। তখন আমরা করলাম কি, এ থেকে বি পর্যন্ত এই যে দৈর্ঘ্যটাকে আমরা খুব ছোট দৈর্ঘ্যে ভাগ করে নিলাম। এইচ দৈর্ঘ্য, এই যে দেখো এখানে আমি লিখে রেখেছি, কিন্তু এই যে লিখে রেখেছি, এখান থেকে এই পর্যন্ত এইচ, এখান থেকে এই পর্যন্ত এইচ, এইরকম করে ডট ডট ডট, মানে মাঝেরটুকু দেখানোই হয় নাই, একদম একেবারে তোমার এখানে অনেকগুলো না থাকার পরে এইটা হচ্ছে তোমার ডিভিশনটা হচ্ছে, এটা যেমন 1 নম্বর ডিভিশন, এটা 2 নম্বর ডিভিশন, মানে সমান দৈর্ঘ্যের, কিন্তু সবই কিন্তু সমান দৈর্ঘ্যের। এটা 1 নম্বর ডিভিশন, এটা 2 নম্বর ডিভিশন, এইরকম করতে করতে এইটা হচ্ছে n নাম্বার ডিভিশন, মানে nth ডিভিশন। তাহলে তার আগের ডিভিশনটা কি n-1, তাহলে আমরা পাবো এইখান থেকে, দেখো পাবো পরিষ্কার তাই যদি হয় যে খুব ক্ষুদ্র, কিন্তু আমি বলছি কিন্তু এইচটা কিন্তু ভীষণ ক্ষুদ্র, মানে প্রায় টেন্স টু জিরো, মানে লিমিটের ভাষা আমাকে ব্যবহার করতেই হবে। এইচটা হচ্ছে টেন্স টু জিরো এখানে, মানে খুব ক্ষুদ্র। তাহলে এইচটা যখনই খুব ক্ষুদ্র হবে তখন কিন্তু এই জায়গাটুকু একটা আয়তক্ষেত্রের মতোই হবে, প্রায় আয়তক্ষেত্র আর কি। এইটাকে চাপিয়ে দিতে এমন অবস্থা, যখন খুব এই দৈর্ঘ্যটা যখন খুব, এখানে আমি বেশি করে দেখিয়েছি কারণ বোঝার জন্যে, এটা যদি খুব কাছাকাছি থাকে, এই যে দুইটা বিন্দু যদি খুব কাছাকাছি থাকে, তাহলে দেখবে যে এই যে অংশটুকু আমরা দেখছি, এই অংশটুকুর আর অস্তিত্ব থাকবে না। আবার যদি এটার সঙ্গে এটা যদি খুব কাছাকাছি আসে, তাহলে দেখবে যে এই অংশটুকুর আর অস্তিত্ব থাকবে না। তখন আমরা এগুলোকে কি খুব ক্ষুদ্র আয়তক্ষেত্র হিসেবে কল্পনা করে নিতে পারবো, যদি এই দুইটা বিন্দু, এবং দুইটা বিন্দু না, সব বিন্দুগুলোর কথাই বলছি, যদি খুব কাছাকাছি একদম, অর্থাৎ ভাগের সংখ্যা আমাকে বাড়িয়ে দিতে হবে। মানে এই যে n ডিভিশন করছি, nটা যেন অনেক হয়, মানে তোমার এনটাকে আমরা টেন্স টু ইনফিনিটি করে যদি দিই আর কি, এই যে n ভাগে বিভক্ত করছি 1 2 3 4 করতে এখানে এইটা হচ্ছে nth ডিভিশন আর কি, nth ডিভিশন। এখন nটাকে যদি আমি সংখ্যাটা বাড়িয়ে দেই, 5000 10,000 20,000 50,000 1 লক্ষ ইত্যাদি করে দিতে এর মানটাকে যদি আমি একদম একেবারে ইনফিনিটির দিকে নিয়ে যাই, প্রায় ইনফিনিটির দিকে নিয়ে গেছি, তখন কিন্তু এই যে দৈর্ঘ্যগুলো হয়ে যাবে খুব ক্ষুদ্র। তখন আমরা এই যে আমি এইখানে অংশটুকু পাচ্ছি, এটাকে একটা প্রায় আয়তক্ষেত্রের মতোই ধরে নিতে পারবো। এবং দৈর্ঘ্য গুণন প্রস্থ, এইটাকে দৈর্ঘ্য ধরবো, এটাকে প্রস্থ ধরবো, এটাকে দৈর্ঘ্য ধরবো, এটাকে প্রস্থ ধরবো। আবার কিন্তু বলে দিচ্ছি, এইচটা যখন খুব ক্ষুদ্র হবে, ভীষণ ক্ষুদ্র, তার মানে কি এনের মানটাকে আমি যখন অত্যধিক বাড়িয়ে দেবো, এনের মানটাকে যদি আমি একেবারে ইনফিনিটির দিকে নিয়ে যাই, তখন এইচ দৈর্ঘ্যটা কিন্তু হয়ে যাবে খুব ছোট। কারণ এই যে এনটা কিন্তু নাম্বার অফ ডিভিশন, তাহলে নাম্বার অফ ডিভিশন আমি যত বেশি করবো, তত এইচের দৈর্ঘ্যটা কমতে থাকবে, এইচের দৈর্ঘ্যটা কমতে এই দুইটা বিন্দু যদি এত কাছাকাছি থাকে যে এই যে বাড়তি যে এই যে ত্রিভুজের মতো অংশটুকু দেখছি, এইটুকু প্রায় তোমার লুপ্ত হয়ে যাবে, এইটুকু আর প্রায় থাকবে না, এটা জিরোর কাছাকাছি চলে যাবে। এবং তখন আমরা একটা আয়তক্ষেত্র হিসেবে কল্পনা করতে পারবো। তা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা কি জানি, আর একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে সুন্দর দৈর্ঘ্য গুণন প্রস্থ করে আমরা বের করতে পারবো। দেখো এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ এসে এই দৈর্ঘ্যে এসে শেষ হয়ে যাবে আর কি। তাহলে আমার কি অবস্থা দাঁড়াচ্ছে দেখি, আমি যখন যদি আয়তক্ষেত্রটা যদি আমি বের করতে চাই, তার আগে কিন্তু কিছু কথা আমি বলে দেবো। সেটা হচ্ছে এখানে হচ্ছে এফএক্সটা একটা সংজ্ঞাত ফাংশন হতেই হবে,
তার মানে তার রীতিমতো একটা গ্রাফ পাওয়া যাবেই যাবে, তাছাড়া কিন্তু হতে পারে না। এবং তোমাকে এক্স এর মান একটা নির্দিষ্ট বিস্তারের মধ্যে থাকতে হবে, এ থেকে বি এর মধ্যে। আমি এই যে বিস্তারটা এখানে লিখে রেখেছি বি মাইনাস এ, এগুলো কথা কিন্তু পরিষ্কার রূপে উল্লেখ করতে হবে। তাহলে ডিভিশনগুলো কি হবে, এ প্লাস এইচ, এ প্লাস টু এইচ, এই যে দেখো আমি লিখে রেখেছি এ প্লাস এইচ, এ প্লাস টু এইচ, এরকম করে এইচ করে বাড়তে থাকবে। তো আর লাস্টেরটা হবে এ প্লাস এন এইচ, আর তার আগের ডিভিশনটা হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ। আর হচ্ছে তোমার এইচটা কি হবে, বি মাইনাস এনটাকে আমরা এন ভাগ করেছি, এই যে দেখো লিখে রেখেছি আমি বি মাইনাস এ ডিভাইডেড বাই এন। তাহলে আমরা এই এন এর মানটা যত বাড়িয়ে দেবো এইচ এর মানটা ততই কমতে থাকবে, এবং এমন একটা লিমিটিং পজিশনে এসে দাঁড়াবে। অর্থাৎ আমাদের এখানে লিমিটটা অবশ্যই হবে তোমার লিমিট এইচ টেন্স টু জিরো, এটা আসবেই আসবে, কারণ আমরা সেই অবস্থায় একে নিয়ে গেছি বলেই আসবে। লিমিট এইচ টেন্স টু জিরো, এইচটা টেন্স টু জিরো না হলে কিন্তু আমি কখনোই এখানে এই যে তোমার কি যে এই দৈর্ঘ্যটাকে প্রায় সমান ধরে নিতে পারি না, এবং এই যে অতিরিক্ত জায়গাটুকু আছে ত্রিভুজের মতো, এইটুকু জিরোর পর্যায়ে আসবে না, কোনোদিনই আসবে না, মানে প্রায় জিরোর কাছাকাছি বা জিরো এর কাছাকাছি কখনোই আসবে না। ঠিক সেই কারণে এই যে এরিয়াগুলো বলা আছে, এই ডিভিশনগুলো যত ছোট হবে তত দেখবে এই এরিয়াগুলো জিরোর দিকে যাবে, জিরোর দিকে গেলে তখন এটা এই যে এগুলোকে এই ছোট ছোট যেটা দেখছি এটা কিন্তু আয়তক্ষেত্র নয়, কিন্তু লিমিটিং পজিশনে আমরা এগুলোকে আয়তক্ষেত্র হিসেবে কল্পনা করতে পারবো। তাহলে কি বললাম, এখানে বিস্তারটা অতি অবশ্যই থাকবে, এক্স কোথার থেকে কোন পর্যন্ত মানগুলোকে নেবে, এখানে দেখতেই পাচ্ছ এক্স মান নেবে এ থেকে বি পর্যন্ত, তার মানে এক্স কোথার থেকে কোন পর্যন্ত মান নিচ্ছে, এই এ লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু বি। এবং তার জন্য যে আমরা ফাংশনটা পাবো, ফাংশনটাও কিন্তু একটা বাউন্ডেড ফাংশন হবে। বাউন্ডেড মানে কি, সেটা সীমাবদ্ধ ফাংশন, মানে ফাংশনটা এরকম হবে না যে মানগুলো নিতে নিতে কোথায় চলে গেল আমরা তারা দিশা পাচ্ছি না খুঁজে, তা কিন্তু হবে না। দেখবে যে ফাংশনটার মানও দেখবে যে এখানে যেমন এটা এক্সটা যেমন এ থেকে বি এর মধ্যে সীমাবদ্ধ একটা জায়গার মধ্যে আছে, তোমরা এফএক্সটাকেও দেখবে যে ও এফএক্সটাও একটা সীমাবদ্ধ জায়গার মধ্যে থাকবে, এবং সেটা এর মানের উপরে নির্ভর করে থাকবে। এইবার হচ্ছে এইচ দৈর্ঘ্যের এগুলোকে, এটা পুরোটাকে বলছি ইন্টারভ্যাল, আর এইচ দৈর্ঘ্যগুলোকে বলছি আমরা সাব ইন্টারভ্যাল। তোমরা বইগুলো যখন পড়াশোনা করবে তখন দেখতেই পাবে। তাহলে এইচ ইজিক্যাল টু মোট কতগুলো ভাগ আছে, ভাগ আছে তোমার এন সংখ্যক ভাগ করছি, প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য কত, প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য এইচ, তাহলে টোটাল দৈর্ঘ্য কত হয় এনএইচ ইজিক্যাল টু হচ্ছে তোমার বি মাইনাস এ, এবং সেইখান থেকে আমি এইচটা বের করেছি এই যে বি মাইনাস এ ডিভাইডেড বাই এন। তাহলে এই যে এতগুলো কথার মধ্যে বইটা যখন পড়াশোনা করবে বা থিওরি যখন পড়বে তখন বুঝতে আশা করি কোনো অসুবিধা হবে না। তাহলে আমি এখন ধরে নিচ্ছি আমি তোমার কি এই যে এ বি সি ডি অংশটার ক্ষেত্রফলটা আমি বের করতে যাচ্ছি। দেখি এরিয়াটা কিভাবে বার করবো। তাহলে এরিয়াটা আমার এইভাবে বার করতে হবে। প্রথমে এরিয়া দুইভাবে বের করতে পারবো, আমি দেখাচ্ছি। এরিয়া এই যে দেখো, প্রথম এরিয়াটা বার করতেছি। এইটা কি, এটা দৈর্ঘ্যটা হচ্ছে এফ এ আর প্রস্থ এইচ, তাহলে এফ এ ইন্টু এইচটা আগেই না দেখি, এইচ ইন্টু এফ এ, আর তারপরেরটা কি হবে এইচ ইন্টু তারপরের অংশটা এটা এইচ, এই যে দেখো এইচ, এই যে এফ এ, তারপরে একটা এফ অফ এ প্লাস এইচ, তাহলে এইচ ইন্টু এফ অফ এ প্লাস এইচ। তারপরেরটা কি হবে, তারপরেরটা ওই রকমই হবে এইচ ইন্টু এফ অফ কি এ প্লাস টু এইচ। এইরকম করতে ডট কোন পর্যন্ত যাবে। এইখানে আমি যেহেতু এই লাইনটার থেকে শুরু করেছি, দেখো এই লাইনটার থেকে শুরু করলে একদম পরিষ্কার, দেখো এই লাইনটার থেকে শুরু করলে আমার এইখানে এসে সমস্ত ক্ষেত্রফল শেষ হয়ে যাচ্ছে, এইখানে এসে এই পর্যন্ত আর আগাতে হচ্ছে না। তাহলে আমার কোন পর্যন্ত যাচ্ছে, ওটা কি তোমার এইচ ইন্টু কি হবে এফ অফ তোমার এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ, তোমার এইচ, এই যে পেলাম আমি। এবার আমি এখান থেকে তো আমি কি এইচটা কমন নিতে পারি, তাহলে সুন্দর আমার এইচটা যদি এবার কমন নেই, এইচটা কমন নিলে এখানে ব্র্যাকেটের ভিতর কি থাকতেছে, একবার এফ এ থাকতেছে, একবার এফ অফ এ প্লাস এইচ থাকতেছে, একবার তোমার এফ অফ আর লিখলাম না লিখে একদম এফ অফ একদম একেবারে তোমার কি এ প্লাস তোমার কি এন মাইনাস ওয়ান কিন্তু লিখলাম এটা ইন্টু এইচ, এই পর্যন্ত তোমার না এইচ কেন, এইচ তো তোমার কমন নামা হয়ে গেছে। এই যে এইরকম পাচ্ছি আমি। তাহলে এইটাকে সুন্দর আমি একটু সংক্ষেপে প্রকাশ করতে পারি আর কি। এইটাকে কি তোমার কি করে
কী করে সংক্ষেপে প্রকাশ করতে পারি এরকম এইচ ইন্টু এইটাকে লিখতে পারি আমি মানে এগুলো তোমার কিসের সাম, এই যে এফে এই যে এগুলোর সাম, তো এই যে যোগফল আছে, ব্যাস যোগফলটাকে আমরা ইচ্ছা করলে এইরকম একটা চিহ্ন দিয়ে এইটাকে একটা সিগমা চিহ্ন, তাহলে আর ইজ ইকাল টু 0 থেকে n-1, এই যে সংক্ষেপে প্রকাশ করার কায়দা আর কি। দেখো এই যে এখানে কি ছিল তোমার কি এই যে তোমার কি আর এফ অফ এ প্লাস আর এইচ, এফ অফ এ প্লাস আর এইচ এরকম লিখতেই পারি আমরা, এফ অফ এ প্লাস আর এইচ, এই যে সুন্দর লিখে ফেললাম আর কি। এটাকে সংক্ষেপে কি এই দেখো এখানে ছিল 0, আর এর মান 0, এইখানে আর এর মান তোমার আর এর মান 1, এই যে এখানে এটা তোমার কি তোমার কি ছিল এফ অফ, না এটা তো ইয়ে থাকবে এখানে, এইচ একটা থাকবে, এই যে এইচ একটা থাকবে এখানে, কারণ ওই এইচটা তো আলাদা এইচ ছিল, এইচ ইন্টু এই যে এই এইচটা কমন নিছি, এটা তো নেই, এটা তোমার ব্র্যাকেটের ভিতর থাকবে, আচ্ছা তাহলে কি হলো আমার দেখাই যাচ্ছে যে আর ইজ ইকাল টু 0 থেকে আর ইজ ইকাল টু এই যে আর ইজ ইকাল টু এইটাকে যদি আর বলি আর কি, এইটা যে 1, তারপরে কি ছিল, তারপরে 2 ছিল, এইখানে 2 ছিল মানে a প্লাস 2h ছিল, তাহলে সেইটা আর হিসেবে আমরা রিপ্রেজেন্ট করলাম। আরটা কোথার থেকে কোন পর্যন্ত, 0 থেকে শুরু, দেখো এখানে আর এর মান 0 ছিল, এখানে 1 ছিল, 2 ছিল, 3 ছিল, করতে কত পর্যন্ত আসে n-1 পর্যন্ত আসে, তাহলে ওই জন্যই আমি এটাকে করলাম এফ অফ এ প্লাস আর এইচ আর ইজ ইকাল টু 0 থেকে n-1 পর্যন্ত, এইরকম আমরা এরিয়াটা পেলাম। কিন্তু এরিয়াটা পেলে হবে না, এইখানে একটা কথা যুক্ত আছে, এখানে একটা লিমিটিং তোমার লিমিটের কথা বলা আছে। লিমিটটা কি আছে সেটা, যেখানে নাকি এইচটা হচ্ছে টেন্স টু 0, ঠিক তখনই কিন্তু আমরা এই অবস্থায় আমরা তোমার কি এরিয়াটা পেতে পারি। এইচটা টেন্স টু 0 যদি না হয় তাহলে কিন্তু হবে না হবে কেন, কারণ এইগুলো কোনোটাই আয়তক্ষেত্র না। দেখো এই যে একটু অতিরিক্ত জায়গা আছে, এই যে আয়তক্ষেত্র তৈরি হয়েছে তারপরে অতিরিক্ত জায়গা আছে, কিন্তু এইচটা টেন্স টু 0 হলে এই পজিশনটুকু আমাদের 0-র দিকে চলে যায়, যার জন্য আমরা তখন দৈর্ঘ্য প্রস্থ করতে পারি। তাহলে আমরা তবে এই অবস্থা পেলাম। এইবার এই ক্ষেত্রফলটাই দেখো, এই ক্ষেত্রফলটাই আবার আর একটা তোমার একটু অন্যভাবে আমি বের করতে পারি। তাহলে এখানে আবার লিখলাম এরিয়াটাকে আমি, দেখো এরিয়া তোমার এরিয়াটা কি করে পেতে পারি। এইবার দেখো আমি কোনটার থেকে শুরু করছিলাম, আগে এইটার থেকে, এইটাকে দৈর্ঘ্য এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, এইটা দৈর্ঘ্য এটা প্রস্থ, এইটা দৈর্ঘ্য এটা প্রস্থ, তাহলে আমার এই পর্যন্ত আর পৌঁছাতেই হলো না। এইবার যদি আমি দৈর্ঘ্য এটাকে না বলে এটাকে বলি, তাহলেও দেখো ক্ষেত্রফল পাওয়া যাবে, এদিকের ক্ষেত্রফলটা পাওয়া যাবে, যে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমি এখানে লিখতে পারি তোমার এইচ ইন্টু এফ অফ, এবার আর এটার দরকার পড়লো না, এইটার দরকার পড়লো না, আগে যেমন আগের বারে এইটার দরকার পড়ে নেই, এবারে এটার দরকার পড়বে না। তাহলে এফ অফ এ প্লাস এইচ, তারপরেরটা কী হবে, তারপরেরটা হবে এইচ ইন্টু এফ অফ এ প্লাস 2h, এইরকম হবে। এইরকম করতে কোন পর্যন্ত যাবে, এই পর্যন্ত। এবার কিন্তু এই লাইনটার থেকে শুরু করে এইদিকে এইটাকে ধরবো আমি দৈর্ঘ্য, আর এটাকে ধরবো আমি প্রস্থ, তাহলে ওখানে কোন পর্যন্ত যাবে, এইচ ইন্টু এফ অফ এ প্লাস এফ অফ NH। এবার এইটাকে যদি আমি সংক্ষেপে লিখি তাহলে সেটা কি করে লিখবো, আমি তো এইচটাকে তো কমন নেব, এইচটাকে কমন নিলে এটা দাঁড়াবে এফ অফ এ প্লাস এইচ, তারপরে এখানে দাঁড়াবে এফ অফ এ প্লাস 2h, এইরকম দাঁড়াবে চলে যাবে, তারপরে এইচটা কমন নিয়েছি, এফ অফ তোমার এ প্লাস NH দাঁড়াবে, এরকম দাঁড়াবে, এটা ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে। তাহলে এটাকে যদি এবার আমরা সংক্ষেপে লিখতে চাই তাহলে সেটা কি লিখবো, এই আগের মতো করেই লেখো দেখি, তাহলে এইচ ইন্টু সামেশন অফ আর ইজ ইকাল টু, এবার কিন্তু 0 থেকে শুরু হয়নি, এইখানে আরটা কিন্তু, এই যে আর এইচ কিন্তু আমি লিখতেছি, এই যে এফ অফ এ প্লাস আর এইচ কিন্তু আমি লিখতেছি, সেটা যেন খেয়াল থাকে। তাহলে আর কোথার থেকে শুরু হলো, দেখো 1 থেকে শুরু হলো, 1 2, তাহলে আর ইজ ইকাল টু 1, আর কোন পর্যন্ত আছে, দেখো n পর্যন্ত আছে, তাহলে আর ইজ ইকাল টু আমার এখানে লিখতে হবে 1 to n। তাহলে দুটোতেই কিন্তু এরিয়া আমি পাচ্ছি, একটা আর ইজ ইকাল টু 0 থেকে n-1, এফ অফ এ তোমার এটা যে এরিয়া পাচ্ছি এটাতেও আমি সেই একই এরিয়া পাচ্ছি, শুধু কি আমি আগেরটাতে শুরু করেছিলাম এইখান থেকে, এটাকে দৈর্ঘ্য এটাকে প্রস্থ, আর পরের বারে আমি শুরু করলাম এইটা হচ্ছে আমার দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, কারণ এইচের লিমিটিং পজিশনে এই দুইটা লাইন প্রায় সমান, এই দুইটা লাইন এই যে এই পাশাপাশি দুইটা লাইন প্রায় সমান, কিন্তু এইচের যদি লিমিটিং পজিশনটা নেওয়া হয়
তাহলে আমরা এইবার তাহলে আমরা বলতে পারি যে আমি তোমার ডেফিনিট ইন্টিগ্রেশনের প্রায় কাছাকাছি চলে এসেছি। এইবার তাহলে এরিয়াটা আমি কি কয়ভাবে বের করলাম, দুইভাবে বের করলাম, এবং দুইটাতেই আমাকে কি লিখতে হবে, শুধু এমনি লিখলে হবে না, কি লিখতে হবে, লিমিট এইচ টেন্ডস টু 0 আমাকে লিখতেই হবে। তাছাড়া কিন্তু এটা এখানকার আমার ধারণাটাই কিন্তু অচল, একদম ধারণাটাই অচল। তাহলে এই ধারণাটা কখন ঠিক, যখন এইচটা হচ্ছে 0-র কাছাকাছি, তাহলে সেই জন্যই আমি লিখব যে আমি তোমার কি পেলাম, ওখানে এরিয়াটা পেলাম আমি এইরকম, এরিয়াটা আমি এইরকম পাচ্ছি। এরিয়াটা পাচ্ছি কি, লিমিট LIM এইচ টেন্স টু 0, তারপরে এইচটা তো আসবেই, তারপরে হচ্ছে সাম আর ইজিক্যাল টু 0 থেকে n-1 আর কি n-1 আর f a প্লাস আর এইচ। এই যে আটটা কিন্তু এখানে আটটা কিন্তু ক্ষণে ক্ষণে পরিবর্তন, একবার 0, একবার 1, একবার 2, এরকম পর মান পরিবর্তন, 0, 1, 2, 3, 4 করতে করতে n-1 পর্যন্ত যাবে। এই যে দেখো n-1 পর্যন্ত। আর একবার কি দাঁড়ালো, লিমিট। এই লিমিট ছাড়া কিন্তু হবে না, এটা লিমিটের ধারণার থেকেই এটা তোমার এলো, লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ ইনটু সাম অফ আর ইজ ইকুয়াল টু 1 to n। এবার কিন্তু আর এখানে একই জিনিস আছে, এফ এ প্লাস আর এইচ। তাহলে দুটোই হতে পারে, দুটোই হতে পারে তোমার এরিয়া বের করার জন্য আমাদের তোমার কি কার্যকরী একটা চেহারা আমি দিলাম আর কি, এই এরিয়াটা বের করার জন্য। এবং এই যে এরিয়াটা বের করলাম, এইটাকেই আমি বলবো যে এইটাই হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন, এক্স এর ভ্যালু এ থেকে বি পর্যন্ত। এ থেকে বি পর্যন্ত দেখো, এক্স এর ভ্যালু এখানে এ থেকে শুরু এবং বি পর্যন্ত গেছে। এক্স ইজিক্যাল টু এক্স এর মান কত, এ থেকে বি পর্যন্ত, এইটাই হচ্ছে তোমার ইন্টিগ্রেশন। এখানে ফাংশনটা কি ছিল, এফএক্স, এবং এইটাকেই আমরা সংক্ষেপে লিখবো। এই যে দুইটাকেই আমরা সংক্ষেপে লিখবো, দুটাকেই কিন্তু সংক্ষেপে আমরা লিখবো ইন্টিগ্রেশন এ থেকে বি, আর হলো তোমার কি এফএক্স আর ডিএক্স। এফএক্স ডিএক্স, দেখো এফএক্স মানে কি, এফএক্স মানে ওয়াই এর মানগুলো, এই যে মানগুলো ওয়াই এর মানগুলো, আর ডিএক্স মানে হচ্ছে এইচ, এই যে এতক্ষণ যেটাকে আমরা এইচ বলতেছিলাম, এই যে এক্স অ্যাক্সিস বরাবর তো এক্স বলি আমরা, তাকে আমরা ক্ষুদ্র এই যে এইচ মানে ডেলেক্স আর কি। এই যে এইচ অর্থ হচ্ছে তোমার কি ডেলেক্স, মানে তোমার এক্স এর ক্ষুদ্র অংশ, তার ডেলেক্সটাকে তো আমরা পরে আবার ডিএক্স বলছি, যখন আমরা অঙ্ক করছি এই যে ডেলেক্সটাকেই আমরা ডিএক্স বলছি। তাহলে এই যে দেখো, এইটা হচ্ছে দৈর্ঘ্যটা, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, কোথার থেকে কোন পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত। এই হচ্ছে তোমার কি ডেফিনিট ইন্টিগ্রেশনের তোমার কি ডেফিনেশন থেকে কিভাবে আমরা এটাকে দাঁড় করালাম আর কি, অর্থাৎ ডেফিনেশনটা আমরা কীভাবে বললাম, এটাই কিন্তু হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রালের তোমার সংজ্ঞা। অর্থাৎ আমরা এরিয়া বের করতে গিয়ে আমরা দেখলাম যে এই জিনিসটাকে যে এরিয়ার যে আমরা যে এখানে রাশিমেলাটা পেলাম, সেই রাশিমেলাটাকে একটা লিমিটিং কন্ডিশন, কিন্তু কার লিমিটিং পজিশন, এইচের লিমিটিং পজিশন, এবং এইচটাকে পরবর্তীকালে আমরা এইচ ইজিক্যাল টু ছিল ডেলেক্স, এবং ডেলেক্স থেকে ডিএক্স, এই যে এফএক্স ইন্টু ডিএক্স, কোথা থেকে ইন্টিগ্রেশন এ থেকে বি। এই সামটা এবার এই যে সিগমা চিহ্নটাকে বাদ দিয়ে ইন্টিগ্রেশনের চিহ্নটাকে নিয়ে আসলাম, এবং এখানে এক্স কোথার থেকে কোন পর্যন্ত, এক্স হচ্ছে এ থেকে বি পর্যন্ত, এক্স হলো এ থেকে বি পর্যন্ত, এবং এফএক্স, তবে এফএক্সটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে এফএক্স, মানে এই যে এফএক্স বলতে কি, এখানে এ বিন্দুতে এফএক্স এর মানে এটা, বি তোমার কি এ প্লাস এইচ বিন্দুতে এফএক্স এর মানে এটা, আর এ প্লাস 2h বিন্দুতে এফএক্স এর মানে এটা, কারণ এইখানে এবার প্রত্যেকটা বিন্দুতে এফএক্স এর মানগুলো পাচ্ছি, প্রত্যেকটা বিন্দুতেই এফএক্স এর মানগুলোকে পাচ্ছি। তাহলে এইভাবে আমার তোমার কি বিষয়টা চলে আসতেছে। আচ্ছা, তাহলে দেখি এবার আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে আমি ডেফিনিট ইন্টিগ্রেশনের সংজ্ঞা হিসাবে আমি এইটাকেই দাঁড় করালাম, এবং আর একবার সুন্দর করে তোমাদের লিখে দিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করব, কারণ সময় প্রায় আমার শেষের দিকে, পরের দিন আবার বাকিটা আমি বলবো, এখানে বলা কিন্তু এখনো শেষ হয়নি। তাহলে কি হলো, ইন্টিগ্রেশন এ থেকে বি, এটা আছে, এটাকে বলবো লোয়ার লিমিট, এটাকে বলবো আপার লিমিট, লোয়ার লিমিট আপার লিমিট এফএক্স ডিএক্স,
এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু, এটা হবে লিমিট এইচ টেন্স টু জিরো, সাম অফ আর ইজ ইকুয়াল টু জিরো থেকে এন মাইনাস ওয়ান এফ অফ এ প্লাস আর এইচ। এটা কিন্তু মনে রাখতেই হবে, কারণ এটাই হচ্ছে সংজ্ঞা থেকে তোমাদের কিন্তু কি ইন্টিগ্রেশন বাইর করতে বলবে, ইন্টিগ্রেশনের মান মানে ডেফিনিট ইন্টিগ্রালের মান কিন্তু সংজ্ঞা থেকে, তখন কিন্তু আমার এটাই ব্যবহার করতে হবে, অথবা এটাও ব্যবহার করতে পারবে, যে কোনোটাই ব্যবহার করা যাবে। লিমিট এইচ টেন্স টু জিরো, তারপরে সাম কি হলো আর ইজ ইকাল টু 1 to n। এবার কিন্তু দেখো এখানে 1 থেকে শুরু হলো n পর্যন্ত গেল, 0 থেকে শুরু হলো n মাইনাস 1 পর্যন্ত যাবে, এবং যেটা তোমাদের আমি ছবিতে কিন্তু বারবার ভালো করে দেখিয়ে দিয়েছি। তাহলে এফ অফ এ প্লাস আর এইচ, এইটাই হচ্ছে তোমার কি ডেফিনিট ইন্টিগ্রালের সংজ্ঞা হিসাবে এই দুটা জিনিসকে দাঁড় করানো আছে। এরপরে এর উপরে আরও নানান কন্ডিশন এসে চাপবে এবং সেগুলো তো আলোচনা করতে হবে। এবং একটা কি আছে, একটা তোমার এর একটা সাধারণ সূত্র মানে দারুণভাবে আছে, যেটা সরাসরি প্রয়োগ করা যায়। তো সরাসরি প্রয়োগ করার জন্য আমাদের একটা ফান্ডামেন্টাল তোমার একটা সূত্র রয়ে গেছে, সেই সূত্রটাকে ব্যবহার করে আমরা অঙ্কগুলো করব। তোমরা এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা আমি জাস্ট এটাকে ডিসকাস করে দেওয়ার জন্যই করে দিলাম। যদিও একটুও মাথায় ঢোকে, তাহলে তাত্ত্বিক দিকটা একটু মাথায় থাকলে খুব ভালো হয়, ঠিক সেই কারণে। আর এই বিষয়গুলো তো আমাদের একদম মুখস্থ রেখে দিতে হবে। তারপরে এর উপরে যে কন্ডিশনগুলো আসবে, সেই কন্ডিশনগুলো তোমার ভালো করে বুঝে নিতে হবে। বুঝে নিয়ে তোমার হচ্ছে যে ফান্ডামেন্টাল লটা আছে এর উপরে, তোমার ডেফিনিট ইন্টিগ্রালের উপরে, সেটাকে একটু বুঝে নিতে হবে। সেটার জন্য কোনো থিওরি করতে হবে না, বা সেটা তোমাদের সিলেবাসে নেইও। তারপরে সরাসরি আমরা একদম অঙ্কে চলে যাব। তাহলে তোমার ডেফিনিট ইন্টিগ্রাল সংক্রান্ত পার্ট 1 এর পাঠদান আমি আজকে এখানেই শেষ করলাম।